দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাকরাইলের সাবেক বর্তমান সমাবেশ বাদ জমা জনসংযোগের ডাক। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। কুমিল্লা নগরীতে বিকল বেশিরভাগ সিসি ক্যামেরার। সন্ধ্যা হলে হামেশাই ঘটে চুরি, ছিনতাই, নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাসিন্দারা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লিচু বাগানগুলোতে যেন লাল রঙের উৎসব। বাম্পার ফলনে উচ্ছ্বসিত চাষিরা। সুস্বাদু ফল রপ্তানি হচ্ছে বিদেশেও। অরুণাচল নিয়ে ভারত চীন পাল্টা চলছে। বেইজিং এর দাবিকে একতরফা ও মিথ্যা আখ্যা দিল্লির দ্য ইন্ডিয়ান্স এক্সপ্রেসওয়ের প্রতিবেদন। এবং সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু বিকেল 4:30টায়। জয় পেতে আত্মবিশ্বাসী যুবারা। দেখছিলেন শিরোনাম সংবাদ। দুপুরের সঙ্গে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। রাজধানীতে নিত্যপণ্যের সবজির বাজার স্থিতিশীল থাকায় স্বস্তি ফিরেছে নগরবাসীর। মশলার বাজারে এলাচির দাম বাড়লেও নিয়ন্ত্রণ রয়েছে অন্যান্য মশলার। গরু মুরগি মাংসের দাম না বাড়লেও চড়া রয়েছে মাছের বাজার। রাজধানীর কারওয়ান বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। বেগুন, টমেটো, আলু, পটল, শসা এমনকি লেবুর দামও রয়েছে সহনীয় পর্যায়ে। মাংসের দাম নিয়ন্ত্রণে থাকলেও মাছের দাম দিন দিন বেড়েই চলেছে। ঈদুল আজহাকে সামনে রেখে ভিড় লক্ষ্য করা যায় মশলার বাজারেও। বাজারে নিত্যপণ্যের দাম কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। কম দামে কিন্তু তারা এই সবজিগুলো কিনতে পেরেছে। অন্যদিকে আমরা মশলার যে দাম ছিল সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে এবং মাছের দাম কিছুটা আগের তুলনার থেকে। রোজার মাছ তো আরো ভরপুর ভালোভাবে চলছে। রোজার মাসে যে আমরা ধারণা করি না যে এত টাকার বাজার আমরা কম পাবো। গত সপ্তাহ তুলনায় কিছুটা কম। সব আইটেম তার কিনে নেই, কিছু আইটেম যেখানে কিনেছি সেগুলোর দাম আগের সপ্তাহ তুলনায় কম। কাঁচা বাজার মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে, মোটামুটি ভালোই কিনে আরাম পাইতেছে আর কি। সপ্তাহান্তে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। হিমেল, বাজারে কি পরিস্থিতি দেখছেন এবং কোন কোন পণ্যের দাম বেড়েছে বিস্তারিত নিয়ে আমাদের জানান। সায়না, রাজধানীর যে কারওয়ান বাজার, সেই কারওয়ান বাজারে সকাল থেকে আমরা পর্যবেক্ষণ করছিলাম। এখানকার যে কারওয়ান বাজারের যে সবজি আছে অর্থাৎ কাঁচামাল আছে সেগুলোর দাম কিন্তু যথেষ্ট স্বস্তিতে আছে, অর্থাৎ এখানে সহনীয় পর্যায়ে দাম পৌঁছেছে। এখানকার যে বিক্রেতারা আছেন তারা যেটি বলছেন যে সরবরাহ যথেষ্ট থাকায় কিন্তু দামের যে মূল্য সেটি কিন্তু কমে এসেছে। অন্যদিকে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন পূর্বের তুলনায় দাম যথেষ্ট কমেছে এবং এই দামে তারা যথেষ্ট স্বস্তি প্রকাশ করছে। তেমনটাই কিন্তু এখানকার কারওয়ান বাজারের যে ক্রেতারা আছেন তারা কিন্তু সেটা বলছেন। আমরা মাছ মাংসের বাজারে পর্যবেক্ষণ করে যেটা দেখেছি যে মাংসের দাম যথেষ্ট ঠিক থাকলেও মাছের দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে, অর্থাৎ কেজি প্রতি 15 থেকে 20 টাকা কেজি ধরে মাছের দাম বেড়েছে। তারা যেটি বলছেন যে আগামী এক সপ্তাহ অথবা তার পরবর্তী সময়গুলোতে যখন বৃষ্টি হবে তখন কিন্তু খাল বিল যে ডুবানালা সেগুলো কিন্তু ভরপুর হলে বেশি মাছ পাওয়া যাবে এবং মাছের দাম কমতে পারে। সেরকমটা কিন্তু মাছ বাজারের যে বিক্রেতারা সেটা বলছেন। আমরা মশলার বাজারে কথা বলেছি। আসন্ন যে ঈদুল আজহা আছে সেটাকে কেন্দ্র করে মশলার যে দামের পরিস্থিতি, এইখানকার যে বিক্রেতারা আছেন তারা যেটি বলছেন যে আদা রসুন পেঁয়াজের দাম ঠিক থাকলেও মশলার বাজারে যে এলাচি ছাড়া অর্থাৎ ঈদুল আজহার উপর ভিত্তি করে যে মশলার দাম প্রতি বছরই বাড়ে কমে, সেই বিষয়টির জন্য আমরা দোকানির সাথে কথা বলেছি। এখানকার বিক্রেতারা বলছেন যে মশলার দাম পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, শুধুমাত্র এলাচির দাম বেড়েছে। অন্যান্য যে মশলা আছে সেগুলোর দাম কিন্তু ঠিক আছে। তারা যেটি বলছেন যে ঈদুল আজহা সামনে আসাতেও মশলার দাম বাড়বে না, এমনটাই কিন্তু এখানকার বিক্রেতারা বলছেন। তারা যেটি বলছেন যে বাজারে যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে। দেশের বাইরে থেকে যেহেতু মশলা আমদানি করা হয়, সেই আমদানি যদি ব্যাঘাত না ঘটে তাহলে কিন্তু মশলার দাম স্বস্তিতেই থাকবে, এমনটাই কিন্তু এখানকার বিক্রেতারা বলেছেন। রাজধানীর যে কারওয়ান বাজার, সেই কারওয়ান বাজারের কাঁচামাল অর্থাৎ সবজির বাজার নিয়ন্ত্রণ থাকলেও মাছের বাজার কিন্তু কিছুটা বাড়তি, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার যে বাজার, সেই মশলার বাজার কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। শুধুমাত্র একটি মশলা অর্থাৎ এলাচির দাম বেড়েছে।
সেরকমটা আমরা কিন্তু জানতে পেরেছি। রাজধানী কারণ বাজারের যে কাঁচা বাজার অর্থাৎ বাজারের যে পরিস্থিতি, আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সায়না, ধন্যবাদ হিমেল আপনাকে। রাজধানী কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল। এ পর্যায়ে বাজার পরিস্থিতির আরও বিস্তারিত জানতে আমরা চট্টগ্রামে যুক্ত হব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আমাদের জানাবেন যে চট্টগ্রামে বাজারের পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন এবং সেখানকার কোন কোন পণ্যের দাম বেড়েছে বা কমেছে, বিস্তারিত নিয়ে জানান। সায়না, যেমন বলছিলাম, আমি আছি চট্টগ্রামে একেবারে খুচরা পাইকারি বাজার, সেটি হচ্ছে পাহাড়তলী বাজার। একেবারে পাইকারি বাজারে আমি আছি, এই মুহূর্তে আছি আমি মাছের বাজারের সামনে। আমরা যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রামে সবজির বাজার কিছুটা স্বস্তি থাকলেও এখনো দাম বেশি রয়েছে, মাছের দাম বেশি রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা এখানকার বাজার পরিস্থিতি দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি। ক্রেতা এবং বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন মাছের সরবরাহ কম থাকায় মাছের দামটি বেশি রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এখানে কিছু ক্রেতা রয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো মাছের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, মাছের দাম কেমন দেখছেন। মাছের দাম আছে, মোটামুটি বেশি থাকলেও মোটামুটি আছে, হাতের নাগালে আছে, মোটামুটি নিতে পারতেছি। কি মাছ নিয়েছেন, কেমন দাম? আমি একটা কত দিয়ে নিয়েছেন? আমি নিয়েছি একটা পাঙ্গাস আর হচ্ছে একটা নিয়েছি, আর আপনার ভাড়া মাছ 220 টাকা করে নিয়েছি, আর পাঙ্গাস নিয়েছি 160 টাকা করে। যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন, মাছের দাম বেশি থাকলে তাদের কাছে স্বস্তি মনে হচ্ছে, কিছু এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম বেশি, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সমুদ্রের মাছ যেহেতু ধরা বন্ধ রয়েছে, এখন সব বাজার জুড়ে রয়েছে পুকুরের মাছ এবং মানুষের চাহিদা মেটাতে এই পুকুরের মাছের দামটা একটু বেশি, এমনটাই আমরা জানতে পেরেছি। একজন বিক্রেতার সাথে কথা বলবো, তিনি আমাদেরকে একটু জানাবেন মাছের দাম এখন বেশি কেন এবং সরবরাহ কেমন রয়েছে। এখন সাগর বন্ধ, তো সেজন্য একটু মাছের দাম বাড়বে। সাগর যখন খুলে দিবে তখন মাছের দাম একটু কমে যাবে। যেমনটি শুনছিলেন, মাছ সরবরাহ কম থাকায় এখন সাগরে মাছের ধরা একেবারেই নিষেধ রয়েছে। সেই মাছ ধরা নিষেধের কারণেই এখন মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে। এখন পুকুরের মাছে একমাত্র মানুষের মাছের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে, তাই এখন একটু মাছের দামটা বেশি রয়েছে। আর এবং পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি, মাংসের দাম এখন অপরিবর্তনীয় রয়েছে। সেই সাথে মুরগির দাম একটু বেড়েছে। মুরগির দাম, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, যতটুকু আমরা জানতে পেরেছি। সেই সাথে সোনালী মুরগির দাম 280 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এইখানে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে সবজির দামের যে অবস্থা, সবজির দাম কিছুটা নাগালের মধ্যে রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত সবজির বাজারে স্বস্তি রয়েছে, এতটুকুই আমরা জানতে পেরেছি। এই ছিল পাহাড়তলী বাজার থেকে সর্বশেষ আপডেট। সায়না, ধন্যবাদ পায়েল আপনাকে। চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পায়েল। অপরিকল্পিত নগরায়নের ফলে বাড়িঘর ও রাস্তা নির্মাণের জন্য ইটের চাহিদা বৃদ্ধি, সরকারের দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, কৃষি জমি সংরক্ষণে আইনের প্রয়োগে শৈথিল্যতা এবং ইটভাটার মালিকদের মুনাফা অর্জনে ইটভাটা নির্মাণের প্রতিযোগিতার ফলে দেশের কৃষি জমি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার। শুক্রবার অবৈধ ইটের ভাটা বন্ধ, কৃষি জমি ধ্বংস করে উন্নয়ন এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং কৃষি জমি ধ্বংস করে পাথর উত্তোলনের প্রতিবাদে নাগরিক সমাবেশ আয়োজনে এসব কথা বলেন তিনি আরও বলেন, এ বিষয়ে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে পরিবেশ হুমকির মধ্যে পড়বে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং কৃষি জমি সংরক্ষণ নীতি 2020 আইন থাকার পরও এটির বাস্তবায়নে সরকারের অবস্থান দুর্বল। এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি। বাংলাদেশের বর্তমানে যে পরিবেশ,
এতে জীবনের ঝুঁকি নিয়ে আসছি। আগামী প্রজন্মকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি আমাদের বিভিন্ন এগুলোর জন্য সরকারের কিন্তু আইন আছে, কিন্তু যারা আইন প্রয়োগ করবেন তাদের দেশের প্রতি যে মায়া বা দেশের প্রতি যে দায়িত্ববোধ, এইটার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অভাব দেখতেছি। তৃতীয় দিনের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে সড়কে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। জুমার নামাজের পর গণ অনশনের কথা রয়েছে, এতে যোগ দেবেন সাবেক শিক্ষার্থীরা। তাদের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইস উদ্দিন। বলেন, প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি আসবে। দেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। 4 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়েই অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান তুহিন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুহিন, আপনি সকাল থেকে সংযুক্ত রয়েছেন আমাদের সাথে। সেখানকার এখনকার পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন এবং কি বলছেন শিক্ষার্থীরা? আমাদের বিস্তারিত নিয়ে জানান। জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। আমরা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3 দফা দাবিতে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির কিন্তু আজকে তৃতীয় দিনে এখানে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করে আছেন এবং তাদের যে কর্মসূচি যে এখানে আজকে সেই তাদের কর্মসূচিতে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির কিন্তু সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও সংহতি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই যে 3টি দাবি, তাদের যে আবাসন ব্যবস্থা এবং তাদের যে আবাসন বৃত্তি, সেই সাথে তাদের যে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটিও কিন্তু এখন পর্যন্ত তাদের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি, যে কারণে তারা বলছেন যে এই যৌক্তিক দাবিতে তারা রাজপথে আছেন এবং এই দাবি আদায় পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই প্রখর রোদের মধ্যেও তাদের যে স্লোগান, অর্থাৎ তারা বলছেন যে তারা চাচ্ছেন যে কোনো কিছুর বিনিময় হলেও তাদের যে দাবি, সেই দাবি তারা আদায় করেই কিন্তু তারা যাবেন। আমরা দেখছি যে সকালবেলা কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছিলেন। বেলা গড়ার সাথে সাথে কিন্তু আরও শিক্ষার্থী, অর্থাৎ পুরানো যারা এখান থেকে, অর্থাৎ যারা এখানে সাবেক শিক্ষার্থী রয়েছেন, তারাও কিন্তু এখানে এসেছেন এবং যে আসার পরে যেটি হয়েছে যে পুরো কাকরাইল মোড়, অর্থাৎ মৎস্য ভবন থেকে শুরু করে এই সড়কটি কিন্তু আসলে বন্ধ করে দিয়েছে তারা। কিন্তু কাকরাইল যে মসজিদ রয়েছে, সেই মসজিদের যে সামনের জায়গাটি রয়েছে, সেই জায়গাটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে সেই সড়কে বসে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে আসছিলেন এবং তারপরেই কিন্তু আমরা যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা রয়েছেন তারাও এখানে এসেছেন এবং একাত্মতা ঘোষণা করেছেন। সেই সাথে তারাও বলছেন যেটি তাদের যৌক্তিক দাবি, শিক্ষার্থীদের সেই যৌক্তিক দাবি তাদের আদায় করা পর্যন্ত তারাও শিক্ষার্থীদের পাশে থাকবেন। আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইস স্যার, তিনি কিন্তু কথা বলেছেন। তিনি যেটি বলার চেষ্টা করেছেন, বলছেন যে আসলে তারা বারবারই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং সেখান থেকে তাদের আশানুরূপ কোনো আশ্বাস না পাওয়ার কারণেই
পর্যন্তই কিন্তু তারা যেটি বলছেন যে এই আন্দোলন চলবে এবং সেই আন্দোলনের পাশে শিক্ষকরা আছেন এবং শেষ পর্যন্ত শিক্ষকরা থাকবেন। বলছেন যে মানে কাকরাইল মোড় থেকে তারা একটি তাদের দাবি আদায়ের যে একটি কঠোর আন্দোলন, সেই আন্দোলন তারা করবেন। তবে তারা দাবি করছেন যে সরকার তাদের এই যৌক্তিক দাবিকে বিবেচনায় নিয়ে অতি সত্বর তাদের এই দাবির পক্ষে তাদের সরকারের অবস্থান আসবে। সরকারের পক্ষ থেকে তাদের একটি সুস্পষ্ট দিক নির্দেশনা আসবে, সেই অপেক্ষায় কিন্তু তারা আছেন। তবে যেটি জানিয়ে রাখি, আজকে কিন্তু বেলা 11:30 থেকেই কিন্তু বর্তমান শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সমাবেশ হওয়ার কথা এবং তারপরে কিন্তু বাদ জুমা অর্থাৎ আজকে শুক্রবার জুমার নামাজের পরে শিক্ষার্থীরা কিন্তু এখানে গণ অনশন পালন করবেন। সেটি কিন্তু চলবে, অর্থাৎ তাদের এই কর্মসূচি কিন্তু ধারাবাহিকভাবে চলবে। আমরা যেটি দেখে আসছি যে গত 14 তারিখে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা এই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় বাসভবনের সামনে কিন্তু তারা লং মার্চ কর্মসূচি পালন করেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে কিন্তু পুলিশের লাঠিচার্জ হয়েছে, যে কারণে কিন্তু আসলে আন্দোলনটা আরও একটু তাদের অবস্থানটা কিন্তু আরও একটু শক্ত হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা কি দাবিতে আসলে এখানে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের শেষ কোথায় হবে? এই আন্দোলনের শেষ কোথায় সেটা সে বলটা সরকারের কোর্টেই, যে এটা কোথায় যে শেষ হবে। কিন্তু এখানে যে আমরা ছাত্ররা আন্দোলন করছে এটা একটা যৌক্তিক আন্দোলন। আমি জগন্নাথের একজন সাবেক ছাত্র, আমরা সেই 14-15 থেকে এই আন্দোলনগুলো চলে আসতেছে। এই ছাত্রগুলো বারবার কেন এই আন্দোলনগুলোতে এই মাঠে নামবে? আমাদের প্রশ্ন একটাই, আমরা যখন ছাত্র থেকেছি আমরাও এই একই কাজ করে আসছি, কিন্তু আমাদের কখন আমরাও ন্যায্য অধিকারগুলো পাই নাই। এই ছেলেগুলো আজকে আবারও নামছে তারা মাঠে, তাদের একদম ন্যায্য অধিকারটা তারা চাচ্ছে। আমাদের হলগুলো নেই, তারা চাচ্ছে হলের জন্য তারা অ্যালাউন্সটা চাচ্ছে, তাদের কেন এটা দেওয়া হবে না? যদি সরকারের পক্ষে থেকে বিন্দুমাত্র যদি যুক্তি থাকে যে না এটা অযৌক্তিক, তাহলে সরকার সেটাকে ব্যাখ্যা করুক, ব্যাখ্যা করে সেটাকে জানাক যে হ্যাঁ এটা আমাদের এই একটা দাবিও বিন্দুমাত্র একটা অংশ অযৌক্তিক আছে, তাহলেও সেটা তারা সৎসাহস নিয়ে এসে বলুক। কেন তারা এটাকে স্পষ্ট করছে না? এই অবস্থাগুলোতে এই ছাত্র শিক্ষক সকলে একসাথে আসছে, এখানে তো কেউ এই জায়গাতে বিরোধিতা করছে না, কোনো একটাই নেই। এত আপোষহীনভাবে সবাই যখন একসাথে একত্রিত হয়েছে, কেন সরকারের এই ইচ্ছা, কেন এই গোড়ামি সরকারের, আমরা কিছুই বুঝতে পারতেছি না। এখন এই আন্দোলনটা কোথায় যে শেষ হবে সম্পূর্ণ সরকারের হাতেই। ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্ররা সবাই মাঠে থাকবে। আমরা যারা সাবেক জবিয়ান আছি, সাবেক হিসাবেও আমরা সব সময়ের জন্য এদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা আন্দোলন রাস্তায় থেকে যতটুকু করার দরকার আমরাও থাকবো সব সময়ের জন্য। এবং আমরা সবাই একসাথে সাবেক জবিয়ান যারা আছি আমরাও একসাথে একত্রতা ঘোষণা করছি এবং আমরা এটাতে একসাথেই থাকবো এবং আমরা আমাদের শুনছিলেন যে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলার চেষ্টা করেছেন যে বর্তমান শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পাশে তারা আছেন এবং সামনের দিকেই তাদের এই যৌক্তিক দাবি আদায় করার জন্য তারা সামনের দিকেও এই রাজপথে এই শিক্ষার্থীদের পাশে কিন্তু তারা অবস্থান করবেন এবং থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে। আমরা আরও দু একজন শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই, একটু আরো দু একজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলি। আসলে দাবিটা কি? আসলে আমাদের দাবিটা হচ্ছে আমাদের যে 3 দফা দাবি, সেটা হচ্ছে আমাদের আবাসন দেওয়া না পর্যন্ত আমাদের 70% শিক্ষার্থীদেরকে আবাসনের ভাতার ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে 25-26 অর্থবছরের শিক্ষাবর্ষের মধ্যে আমাদের হচ্ছে যে বাজেট যেটা আছে সেটা হচ্ছে কাটছাট না করে পুরোটাই হচ্ছে পেশ করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু করতে হবে এবং সেটার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। কিন্তু বর্তমানে হচ্ছে এই ইন্টোরিয়াম সেটা হচ্ছে দ্রুত গ্রহণ করছে না, এটা নিয়ে হচ্ছে আমাদের আন্দোলন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনটা হচ্ছে তারা আমাদের দাবি না মেনে নেবে, আমরা রাজপথ ছাড়বো না। ধন্যবাদ। শুনছিলেন যে আমরা আরও একজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে তারা তাদের অবস্থান থেকে আসলে একটু আপনার সাথে কথা বলতে চাই।
চাচা শুনছিলেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি সে দাবির জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ভাগে ভাগে কিন্তু তারা তাদের যে যৌক্তিক দাবি সেটি স্লোগানে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরাও আছেন, সাবেক শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি আদায় হবে এবং সরকারের পক্ষ থেকে অতি সত্বর তাদের একটি দিক নির্দেশনা দেবেন, সেই অপেক্ষায় কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি রয়েছে, তারপরে অর্থাৎ জুমার পরে কিন্তু এখানে গণ অনশন পালন করবেন শিক্ষার্থীরা। তবে এই ছিল আসলে আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ তুহিন আপনাকে। রাজধানী কাকরাইল মোড়ে 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান করছেন, সেখান থেকে বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তুহিন। স্বৈরাচারী শাসনের পতনের 1 দফা দাবি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জুলাই আন্দোলনের অনেক আগে থেকেই রাজপথে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের মানুষ যেন মৃত মানুষের ভোট থেকে মুক্তি পায়, মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে, সে ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল তাদের পতন হয়েছে, এবং এই পতন হয়েছে যে লড়াইয়ের মাধ্যমে, এটা ছিল 1 দফার আন্দোলন। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি অনেক আগেই 1 দফার দাবি জনগণের সামনে উপস্থাপন করে তার ভিত্তিতে আন্দোলন করেছে। এখন গুরু দায়িত্ব একটি, এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। বাংলাদেশের মানুষ যেন মৃত ব্যক্তির ভোট থেকে রক্ষা পায়, আমার ভোট আমি দিব, সচ্ছল পায়ে নিরপরাধ হয়ে আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি, সেই ব্যবস্থা নিব। দিনের সূর্য ডুব দিতেই অন্ধকারে নিমজ্জিত হয় কুমিল্লার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। সন্ধ্যা হলেই এসব সড়কে হরহামেশাই হয় চুরি ছিনতাই। সুযোগ বুঝে পথচারীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। নগরীতে বেশিরভাগ সিসি ক্যামেরা বিকল থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাসিন্দারা। সহকর্মী সুমন কবিরের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সড়কে সিসি ক্যামেরা না থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা ব্যাহত হচ্ছে, অথচ বিষয়টি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই কুমিল্লা সিটি কর্পোরেশনের। ফলে খুন ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে অহরহ। বিশেষ করে গত 5ই আগস্টের পর বেশিরভাগ ক্যামেরা বিকল হয়ে আছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে জ্বলছে না সড়কবাতি, অচল বেশিরভাগ সিসি ক্যামেরা। এই সুযোগে রাতের বেলায় ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। অপরাধীরা তো জানে যে সিসিটিভি নাই, তো তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে। এর মধ্যেই আমরা চুরি ডাকাতি বা ছিনতাই যাই বলি, এই সমস্যাগুলো অনেক বেড়ে গেছে। সিটি কর্পোরেশনের যতগুলি সিসি ক্যামেরাগুলি ছিল এগুলি আজকে বন্ধ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার কোনায় ছিনতাইকারীদের অত্যাচারে আমাদের অতিষ্ঠ। অপরাধ ঠেকাতে ব্যবহৃত সিটি কর্পোরেশনের 92টি সিসি ক্যামেরা এখন গায়েব, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ প্রতি মাসে আইটি বিশেষজ্ঞদের মাস্টার রোলে বেতন দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের 92টি সিসি ক্যামেরা ছিল, এখন কিন্তু সেই সিসি ক্যামেরাগুলো কোথাও যেন উধাও হয়ে গেল। একসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখুন, গত 1.5 মাসে কিন্তু 60টি হত্যাকাণ্ড ঘটেছে। নগরের নিরাপত্তায় বিকল ক্যামেরা পুনরায় সচল করা হচ্ছে বলে জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। আমরা চেষ্টা করব এই প্রত্যেকটা ক্যামেরা আমরা অ্যাক্টিভ রাখতে, বিশেষ করে আইন শৃঙ্খলার জন্য এটা সহায়ক ভূমিকা হিসেবে কাজে আসবে। চুরি ছিনতাই বন্ধের পাশাপাশি নগরবাসীর নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। নিউজ। শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সাবরিনার সাথে। সাবরিনা, আমাদের জানাবেন যে সেখানে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত নিয়ে জানান। আপনি যেমনটা জানেন যে সাম্য হত্যার যে বিচারের জন্য এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু শাহবাগ থানা ঘেরাও করেছে এবং সেই সাথে তাদেরকে কিন্তু 48 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়েছে। যদি 48 ঘন্টার মধ্যে সাম্য হত্যার যারা
হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, তাদের জড়িতদের যদি হচ্ছে দ্রুত শাস্তি বিচারের আওতায় না হয়, আইনের আওতায় না হয়, তাদেরকে যদি না বের করা হয়, তাহলে কিন্তু তারা এই এখানে হচ্ছে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা হচ্ছে বিভিন্ন স্লোগানে কিন্তু তারা দিচ্ছেন এবং সেই সাথে এখানে যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তারা হচ্ছে শাহবাগ থানার ভিতরে গিয়েছেন এবং সেখানে একটি বৈঠকও হচ্ছে করছেন, তারা হচ্ছে কথা বলতে গিয়েছেন এবং তারা এটি এখানে বলতেছেন যে হচ্ছে এখানে যদি শাহবাগ থানা হচ্ছে দ্রুত তাদের এই যে সাম্য হত্যার বিচার যেটি হচ্ছে খুবই নৃশংসভাবে হয়েছে সেটি যদি বিচারে না আনা হয় এবং তাদের এই হত্যাকাণ্ডের সাথে যে যারা জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত এই বিচারের আওতায় এই তাদেরকে যদি খুঁজে বের করেছে। আমি যদি এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে এখানে যে আপনারা আন্দোলন করছেন এখানে আসলে আপনাদের দাবি কি এবং এখানে আপনারা কি মানে কি আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আচ্ছা, আমাদের প্রধান দাবি হচ্ছে যে যাদেরকে আসলে এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে এবং ইতিমধ্যে পুরস্কৃত করা হয়েছে কয়েকজন পুলিশ সদস্যকে, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিল অর্থাৎ ওর সাথে যারা ছিল ওই সময় যখন মারা হয়েছে তখন ওরা বলছে যে আসলে ওকে যে স্ট্র্যাপ করেছে তাকে এখন পর্যন্ত ধরা হয়নি, আর ওখানে শুধু 3 জন ছিল না 10 থেকে 12 জনের মতো ছিল, তো মাত্র 3 জনকে দেখিয়ে আবার পুরস্কৃত করা হয়েছে, নিউজ ছড়ানো হচ্ছে সাম্য হত্যাকারীকে ধরা হয়ে গিয়েছে। আমরা সেটা আসলে মনে করছি না যে এখনো ঠিকভাবে ধরা হচ্ছে বা স্বচ্ছতা নিশ্চিত হয়েছে, এজন্য আমরা সেখানে এসেছি যেন জাস্টিসটা নিশ্চিত হয়। আপনি যেমনটা শুনছিলেন যে এই শিক্ষার্থীরা হচ্ছে এখানে যদি তার এই যে সাম্য হত্যার যে গেল কয়েকদিন ধরে হচ্ছে তারা কিন্তু আন্দোলন করছে, তারা কিন্তু বলছেন যে তার এই বিচারের জন্য আসলে কেন হচ্ছে যারা হত্যাকারী আছে তাদেরকে কেন হচ্ছে আইনের আওতায় আনা হচ্ছে না, যেখানে তারা বলছেন যে আমরা যদি আরেকটু শিক্ষার্থীর সাথে হচ্ছে কথা বলি যে এখানে যে আপনার হচ্ছে শাহবাগ থানা যে ঘেরাও করেছেন, আমরা শুনতে পেয়েছি যে প্রতিনিধি দলও আপনাদের হচ্ছে ভিতরে গিয়েছে, তো সেটি মূলত আমাদের সহপাঠী বন্ধু শাহরিয়ার আলম সাম্য সে যেদিন রাতে হত্যা হয় সেদিন আই ওয়াশ করার জন্য 3 জন খুনের সহকারীকে মূলত হচ্ছে আপনার গ্রেফতার করা হয় সম্পূর্ণ আই ওয়াশ। সে মারা যাওয়ার পর আজকে 3 দিন তারা এখনো পর্যন্ত কোনো প্রকার চোখে পড়ার মতো উদ্যোগ নেয়নি খুনি ধরার ক্ষেত্রে, তারা কোনো প্রকার সিসিটিভি ফুটেজ কোনো কিছু হচ্ছে এ পর্যন্ত রিকভার করতে পারেনি। পুলিশ হিসেবে তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব তারা কিছুই পালন করেনি, তার উপরে প্রহসনমূলক আজকে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে সকালে পুলিশদেরকে পুরস্কৃত করেছে। এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের, আমাদের জন্য এটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বিকজ আমরা চাই না, আমরা বেশি কিছু চাইতে আসিনি আপু, এখানে আমাদের এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, কোনো বিশেষ ব্যক্তি স্বার্থ নেই, আমরা আমাদের বন্ধুর হত্যার বিচার চাই এবং খুনিদের এই চাই শাস্তি। যেমনটি শুনছিলেন যে এই শিক্ষার্থীদের হচ্ছে একটাই দাবি যে তাদের সহপাঠী তাদের বন্ধু যে সাম্য তাকে যে হত্যা করা হয়েছে তাদেরকে হচ্ছে শনাক্ত করে যত তাড়াতাড়ি হচ্ছে আইনের আওতায় আনা যায়, তাদের এই জন্যই দাবিতে তারা হচ্ছে শাহবাগে ধরেছেন এবং একই সাথে তাদের প্রতিনিধি দলও কিন্তু ভিতরে গিয়েছেন। তো আমরা পরবর্তীতে আবার যুক্ত হয়ে আপনাকে জানাবো যে এখানে সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত এটি। তো এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ সাবরিনা আপনাকে, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে 2 প্রবাসী বাস যাত্রীকে র্যাব পরিচয়ে অপহরণ করে 36 লাখ টাকা নিয়ে যায় অপহরণকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের শ্রীনগরের পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর পরিবহন বাসের 2 সৌদি প্রবাসী যাত্রী জসিম শেখ ও সুজন খানকে র্যাব পরিচয়ে মাইক্রোতে তুলে কেরানীগঞ্জে নিয়ে যায় তারা। পরে রাতে 36 লাখ টাকা লুট করে তাদের মারধর করে ছেড়ে দিলে শ্রীনগর থানায় আসে জসিম ও সুজন। পুলিশ জানায় জসিমের কাছে 11 লাখ আর সুজনের কাছে 25,10,000 টাকা ছিল। নোঙর পরিবহনের বাসটি শ্রীনগরের পুরাতন ফেরিঘাট এলাকায় থামলে র্যাব পরিচয়ে দুজনকে সাদা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় শীঘ্রই অপহরণকারীদের গ্রেফতারের কথা জানায় পুলিশ।